এখন গ্রোথ এবং ডেভেলপমেন্ট, বিকাশ এবং বৃদ্ধি দুই জিনিস, এটা আপনারও জানা থাকা দরকার, গার্ডিয়ানদেরও জানা থাকা দরকার। আর যে ভর্তি হয়ে গেছে অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানে তার জন্য তো বেশি দরকার, যে একটা বাচ্চা শারীরিকভাবে তার বৃদ্ধি হচ্ছে না, এটা হচ্ছে তার গ্রোথ হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না। আর একটা হচ্ছে শারীরিকভাবে সে বড় হয়ে গেছে অনেক, কিন্তু শরীর অনুযায়ী তার বিকাশ হয়নি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই বয়সে 5 বছর বয়সে তার হাইট হওয়া দরকার এতটুকু, এটা যে কোনো জায়গায় গেলেই পাবেন, পড়াশোনা করলে আপনারা দেখতে পারবেন। হাইট হওয়া দরকার এতটুকু, ওজন হওয়া দরকার এতটুকু, ওজনও ঠিক আছে, হাইটও ঠিক আছে, কিন্তু এই বাচ্চা, তাকে যদি আপনি ডাক দেন সাথে সাথে সে ঘুরতে পারে না। তাকে যদি বলা হয় আসো, দুইজনকে ডাক দেওয়া হলে একজন সেকেন্ডের মধ্যে দৌড়াই চলে আসছে, আর সে আসতেছে আস্তে আস্তে, সে একটা পর্যায়ে আপনার কাছে আসছে। দুইজনের রিফ্লেকশন সমান না, তো দুইজনের বিকাশ সমান হয়নি, দুইজনের বৃদ্ধি সমান হয়েছে। দুইজন শারীরিকভাবে বেড়ে গেছে, কিন্তু দুইজনের বিকাশ সমান হয়নি। আবার দেখা গেল বিকাশ না, বৃদ্ধিও হচ্ছে না ঠিকভাবে। এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। আমার ক্লাসে কয়জন আছে তাদের বয়স অনুযায়ী, প্রোফাইল অনুযায়ী আমাকে দেখতে হবে তাদের শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা। এটার জন্য মানব শিশুর যে বিকাশের ধারা আছে, এটা মনোবিজ্ঞানে এই বিষয়গুলো আছে, এটা আমরা আলোচনা এখন করতে পারবো না, তবে যে কেউ ইন্টারনেটে ঢুকলেই বৃদ্ধি এবং বিকাশের এই ধাপগুলো দেখতে পারবেন। আবেগিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগেরও একটা বিকাশের ব্যাপার আছে। শিক্ষার্থীদের মধ্যে আবেগের বিকাশ কেমন হচ্ছে সেটা দেখতে। আজকালকার সময়ে বেশি সমস্যা হচ্ছে, বাচ্চারা আপনার মোবাইল দেখে দেখে, ইউটিউব দেখে দেখে এদের কিছু কিছু বিষয়ে বিকাশ এত বেশি হয়ে যাচ্ছে, এটা অন্যরকম। আবার কিছু কিছু বিষয়ে ভোঁতা হয়ে যাচ্ছে একেবারে। এই ভোঁতা অনুভূতিগুলোকে ঠিক করতে হবে। মাদ্রাসায় পড়ার পরও দেখা যাচ্ছে তার আবেগিক কিছু বিকাশ, যেটা আরও বেশি সাধারণ স্কুল কলেজের চেয়ে বেশি হওয়ার কথা, সেটা হচ্ছে না। সেটার কারণ হচ্ছে তার পারিবারিক পরিবেশ, তার ইমোশন সেভাবে ডেভেলপ হচ্ছে না। যে বিষয়ে তার কান্না দরকার সে কান্না করে না, যে বিষয়ে তার হাসি দেওয়া দরকার সে বিষয়ে সে হাসে না, এটাও সমস্যা। যে বিষয়ে হাসা দরকার সে বিষয়ে যদি কান্না করে, এটাও সমস্যা। যে বিষয়ে কান্না করা দরকার সে বিষয়ে যদি হাসে, এটাও সমস্যা। আবার মন খারাপ করা, রাগ করা, আবার দেখা গেলো সে রাগই করে না, রাগে নাই, একেবারে কি হয়ে গেছে, শতবার শাস্তি দেওয়ার পরও তার কোনো অনুভূতি ভোঁতা। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেতাচিল্লা, শব্দটা কেউ কেউ হয়তো বুঝছেন, কথা হচ্ছে যে এরকম একটা অনুভূতি হয়ে যায়। তার মানে হচ্ছে তার আবেগিক বিকাশটা হচ্ছে না। এই বিষয়টা নজর দেওয়া খুবই জরুরি। এবং আবেগের সাথে অনেকগুলো বিষয় সম্পর্ক আছে। তার শারীরিক ফিটনেসের সম্পর্ক আছে, তার হরমোনের সম্পর্ক আছে। অনেকগুলো হরমোন যেগুলো ডেভেলপ হওয়ার কথা, হরমোন ডেভেলপ হয় নাই। সেক্ষেত্রে আপনি হরমোন বিশেষজ্ঞ দেখাইতে পারেন, দেখালে হরমোন ডেভেলপ হবে। হরমোনের কারণে আবেগ নিয়ন্ত্রিত হয় এবং আবেগ উঠানামাকার উল্টাপাল্টা হচ্ছে। হরমোনের কারণে তার শারীরিক সমস্যা হচ্ছে, অনেক ফ্যাটি হয়ে গেছে, খায় অনেক কম, বেশি খায় না, তারপরে ফ্যাটি হয়ে গেছে, ওজন অনেক বেশি, অথবা এত শুকনা কল্পনা করা যাচ্ছে না। দুইটা হরমোনের সমস্যা, এবং একই সমস্যা তার আবেগের সমস্যা হবে। তো এই সমস্যাটা হওয়ার পরে কী হবে, সে মা বাবাকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে করবে না, শিক্ষককে যেভাবে সম্মান করা দরকার সেভাবে সে করবে না। সুতরাং এই বিষয়টা নজর দেওয়া জরুরি। আমরা তো শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অন্বেষণ করি, এর বাইরে কিছু করি না। সুতরাং একটা বাচ্চার আবেগিক বিকাশ আসলে কতটুকু হলো অথবা হলো না, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, দেখতে হবে। তো তারপর হচ্ছে বাচনিক বিকাশ, স্পিচ ডেভেলপমেন্ট। 2 বছর বয়সে একটা বাচ্চা কতটুকু কথা শিখে ফেলে, 1 বছর বয়সে কতটুকু শুরু করতে পারে, এই বিষয়টা আমরা জানি। এবং 2 বছর বয়সে কতটুকু করতে পারে, 2 বছর একটা স্ট্যান্ডার্ড সময়। এরপর হচ্ছে আমাদের কাছে আসে, আমি দেখলাম একটা বাচ্চা এত রাব ভাষায় কথা বলে, এত আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা একটা সমস্যা। আবার আরেকজন কথা বলতে সে পারেই না, একটা লাইন দাঁড়াইয়ে কথা বলবে, কথা বলতে 3 বার তাকে আটকাইতে হচ্ছে, আটকাইয়ে একটা পর্যায়ে লাইনটা সে শেষ করতে পারছে। আরেকটা বাচ্চা খুব ফ্লুয়েন্টলি কথাগুলো বলে ফেললো, তো বোঝা গেল ওর বিকাশ ভালো হয়েছে, ওর বিকাশ ভালো হয়নি। এমনও হতে পারে এই বাচ্চার আসলে কানে সমস্যা আছে, যে কানে সমস্যার কারণে সে কথাটা ভালোভাবে বলতে পারে না, ভালোভাবে শেখা হয়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমে করেছেন এমন, আল্লামাহুল বায়ান যে বলেছেন যে মানুষকে কথা শিখিয়েছেন, এই কথা শেখানো হচ্ছে মানুষ লম্বা সময় আগে শুনতে শুনতে এক সময় বলে। তো যে বাচ্চাটা জন্মের পর থেকেই তার কানে প্রবলেম আছে, মা বাবা বুঝতেই পারে নাই, তাহলে এ তো বলা শুরু করবে অনেক দেরিতে।
অনেক দেরিতে বলা শুরু করবে, হয়তো বলতেই পারবে না, আবার বললেও বলাটা তার ঠিক হবে না, কারণ সে 100টা শব্দের মধ্যে হয়তো 10টা শব্দ সে শুনে, ভালো শুনে না, উল্টা বুঝে, ভালো বুঝে না, যার কারণে সে বলাটাও ঠিক হয় না। সুতরাং বাচনিক যে বিকাশ এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন এমনভাবে যে আমরা জানি যে কিছু ফেরাল চাইল্ড গল্প আছে, অনেক ফেরাল চাইল্ড যেগুলো বনে জঙ্গলে মানুষ হয়েছে, বনের জঙ্গলের পশুরা তাদেরকে লালন পালন করেছেন, এরকম অনেক ঘটনা আছে। এবং বর্তমান সময়ে কিছু ফেরাল চাইল্ড পাওয়া যায় ইউরোপে, যেখানে পারিবারিক প্রথা অনেক দুর্বল, কোনো কারণে বাচ্চাটা হারিয়ে গেছে, বাচ্চাটাকে খোঁজ নেওয়ার দরকার মনে করে না, হামাগুড়ি, এরকম ঘটনা আছে, হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, পাশে জঙ্গল ঢুকে গেছে, মা বাবা আর খুঁজেই নেই। অর্থাৎ আমরা সন্তানের প্রতি যেরকম মায়া অনুভব করি, আমাদের সন্তানরা মা বাবার প্রতি যে মায়া অনুভব করে সেখানে এটা অনেক দুর্বল, খুঁজেই নাই। হয়তো দেখা গেল 15 বছর পরেও বাচ্চা খুঁজে পাওয়া গেছে, ততদিনে সে বাচ্চা আর হাঁটে না, সে হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, কথা বলতে পারে না, শুধু ঘেউ ঘেউ করে অথবা শব্দ করে পশুর মতো। এরকম ঘটনাও আছে যে কুকুর লালন পালন করেছে বাচ্চাটাকে, দুধ খাইয়েছে, সিংহ লালন পালন করেছে, এরকম ঘটনাও আছে। ভারতের ইতিহাসে অনেক বড় একটা ঘটনা আছে, অমলা আর কমলা। অমলা আর কমলার ঘটনা হচ্ছে, এটা ইংরেজ আমলে বড় জঙ্গলে একজন লোক, সে কখনো মধুর খুঁজে যায়, কখনো কাঠ কাটে, তো সে আপনার বাঘের গুহায় দুটা বাচ্চা পেল, একটার বয়স 2 বছর, একটার বয়স 8 বছর, বাচ্চা মেয়ে। এদের গায়ে কোনো পোশাক নেই, এরা হামাগুড়ি দিয়ে চলে, চুল উস্কু কুস্কু, তাকে ভয় দেখাচ্ছিল, সে দেখে যে মানুষের মতোই তো লাগে, সে গিয়ে পরে ধরে ফেলছে এদেরকে, তারা কামড় দিতে চাইলো, সে খামসি দিতে চাইলো, বড় বড় নখ, সেগুলো ধরে নিয়ে আসছে। একটার নাম দিয়েছে অমলা, আরেকটার নাম দিয়েছে কমলা। অমলা হচ্ছে 2 বছর বয়স, 17 দিন বয়সে সে মারা গেছে, কারণ তাকে যে খাবার দেওয়া হচ্ছিল পাশের যে হাসপাতালে নেওয়া হলো, এবং ইংরেজ ডাক্তার সে অনেক চিন্তা ভাবনা করে তাদের খাবার দিয়েছে, তারপরও ডায়রিয়ায় ও বাচ্চাটা মারা গেছে 17 দিনের মাথায়। আর কমলা যেহেতু 8 বছর বয়স, সে স্ট্রেংথ একটু বেশি ছিল, সে বেঁচে গিয়েছিল। কিন্তু দেখা গেল লম্বা সময় তাকে প্র্যাকটিস করানোর পরও সে কথা বলছে না, কারণ দীর্ঘদিন তো সে কথা শুনে নাই, 8 বছর বয়স পার হয়ে গেছে, কোনো মানুষের কথা সে শুনে নাই, তাহলে সে কথা বলবে কিভাবে? সে কথা বলে না, সে ঘেউ ঘেউ করে, বাঘের মতো সাউন্ড করে, গর্জন করে রাত্রের বেলায়, আবার লাফ দে, তারপর মানুষ দেখলে এরকম এই খামচি দে, কাঁচা মাংস খায়, তারপর এরকম তার অভ্যাস। এগুলা করতে করতে তাকে প্র্যাকটিস করতে 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 2 বছর সময়ে সে মাত্র 60টা শব্দ শিখছে। তারপর পরে আস্তে 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 আরও শব্দ শিখেছে, তারপর দাঁড়ানো শিখেছে, সে দাঁড়াইতে পারতো না, তার মেরুদণ্ডটা অনেকটা বাঁকার মতো হয়ে গিয়েছিল, তার দাঁড়ানো শিখলো। তো ফেরাল চাইল্ডদের ঘটনা থেকে যেটা দেখা যায় যে তারা যে জায়গায় অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তারা সেরকম হয়েছে, কিন্তু তাদের ভিতরে মৌলিক বাচনিক যে যোগ্যতা, বিকাশের যে যোগ্যতা, সেটা আল্লাহ দিয়েছেন। কিন্তু যেহেতু অন্য শর্ত পূরণ হয়নি, পরিবেশের শর্ত পূরণ হয়নি, সেজন্য সেটা বিকাশ হয়নি। বাচ্চাদের এটা বিকাশের জন্য পরিবেশের শর্ত খুব জরুরি। এখানে শিক্ষক নিজেই যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, শিক্ষক নিজেই যদি স্ল্যাং ইউজ করেন, নিজেই যদি গালাগালি করেন, তুই বলেন, অনেক ধরনের কথাবার্তা বলেন, তাহলে বাচ্চাদের বাচনিক বিকাশ অত ভালো হবে না, কারণ এটা পরিবেশের ব্যাপার আছে। আর পরিবেশ ছাড়া মানুষের মধ্যে মৌলিক যেটা, সেটা ওই যে আমি আমার একটা স্ট্যাটাসও লিখেছি ছোট্ট করে, যে উনি কিন্তু একজন মনোবিদ, ডাক্তার ক্যালগ, এবং মনোবিজ্ঞানের ইতিহাসে তার নাম আছে, আধুনিক মনোবিজ্ঞানের ইতিহাসে আমেরিকান ডাক্তার ক্যালগ। উনি তার 7 মাস বয়সের বাচ্চা এবং 7 মাস বয়সের একটা শিম্পাঞ্জির বাচ্চা আনছে, দুইটাকে একসাথে লালন পালন করেছেন। একটা মানুষের বাচ্চা, নিজের বাচ্চা, আর একটা শিম্পাঞ্জির বাচ্চা, দুইজনকে একই খাবার দিচ্ছেন, একসাথে তারা ঘুমাচ্ছে, একসাথেই তাদেরকে নিয়ে ঘুরতে বেরোচ্ছেন, একই রকমের পোশাক পরাচ্ছেন, সব একই রকম, কথাবার্তা বলছেন, সবই হলো। কিন্তু লম্বা সময় পার হওয়ার পর, 9 মাস 1 বছর পার হয়ে গেছে, দেখা গেল এই সময়ের মধ্যে শিম্পাঞ্জির বাচ্চা অনেক দ্রুত চলাচল করে, শারীরিক বিকাশ তার অনেক বেশি হয়েছে, লাফ দিয়ে সে আরেকটা দিয়ে ঝুলে যায়, অনেক রিফ্লেক্সিভ হয়েছে ওই তার নিজের বাচ্চার চেয়ে। কিন্তু তার বাচ্চা এর মধ্যে প্রায় পুরো কথা বলা শিখে গেছে, শিম্পাঞ্জির বাচ্চা একটা কথা বলতে শিখে নাই, একটা ওয়ার্ডও সে বলতে পারে নাই, কারণ তার ভিতরে সে বাচনিক ক্ষমতা সেটা আল্লাহ দেনই নেই। সুতরাং টানা 1 বছর ট্রেনিং দেওয়ার পরও একদম একই সাথে মানুষের বাচ্চা আর শিম্পাঞ্জির বাচ্চা একই রকম কথাবার্তা সব বলতেছে, কিন্তু একটা ওয়ার্ডও সে বলতে পারেনি।
তো সুতরাং মানুষের মধ্যে বিকাশের যে যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা গড়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এবং বাচ্চারা শুরুতে আমাদের কাছে আসে, এবং এই জিনিসটা যদি আমরা করতে না পারি তাহলে বিষয়টা অনেক ক্ষেত্রেই আমরা যদি নিজেদের কথা দুর্বলতা থাকে নিজেরা প্র্যাকটিস করতে পারি, মোবাইলে রেকর্ড করে পরে সেই রেকর্ড আমরা শুনতে পারি যে আমার কথার মধ্যে কী সমস্যা আছে, আমার কথার মধ্যে আঞ্চলিকতার কী টান আছে, আমার শব্দ উচ্চারণে কী কী ভুল আছে, এই ভুলগুলো নিজের শব্দ নিজে আমি রেকর্ড করে আমি প্র্যাকটিস করতে পারি। কিন্তু কোনো ক্রমেই এটা উচিত হবে না যে আমি ভুল শব্দ শেখাচ্ছি আমার বাচ্চাদেরকে, এটা কোনোভাবেই ঠিক হবে না, তাহলে তাদের বাচনিক বিকাশ আমার হাতে বাধাগ্রস্ত হলো। আর বাচনিক বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি বক্তৃতা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম। তো এই বক্তৃতা প্রতিযোগিতা দেওয়ার জন্য এর আগে 1 সপ্তাহ টানা আমি বাসায় প্র্যাকটিস করেছি। আমার বড় বোন ছিলেন, তার সামনে আমি লজ্জা পাই, তিনি আমাকে লিখে দিয়েছেন বলে প্র্যাকটিস করো, দরজা জানালা বন্ধ করে আমাকে খাটের উপর ছেড়ে দিয়েছে, বলে তুমি প্র্যাকটিস করো। আসলে উনি ওই যে দরজার আড়াল থেকে শুনতেছে আমি কি বলি, কিন্তু দেখা গেল 1 সপ্তাহ প্র্যাকটিসের পরে যে বক্তৃতা দিয়ে আসছি ক্লাস 3-র বাচ্চা 5-এরগুলো আমার সাথে পারে নাই। তো দেখা গেল এটা হচ্ছে প্র্যাকটিসেরও একটা বিষয়। এখন সেই প্র্যাকটিসের বিষয়ে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনার বাচ্চারা পারবে, শিশুরা পারবে, তাদেরকে সেই জিনিস সুযোগ দিতে হবে, মাঝে 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 হোয়াইট বোর্ডে আনতে হবে, মাঝে মাঝে ডায়াসে আনতে হবে, মাঝে মাঝে তাদেরকে সে কথা বলার সুযোগ দিতে হবে। নান্দনিকতার বিকাশ অর্থাৎ রুচিবোধ সৌন্দর্যবোধের বিকাশ। দেখেন এখানে এত সিরিয়ালি আমি কথা বলতেছি, কোথাও শিক্ষার কথা নেই, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একাডেমিক টপিক নিয়ে আমি কথা বলতেছি, এবং আমি এক জায়গায় এখনও শিক্ষার কথা আসেই নাই। দেখেন বিকাশের কথা বলছে, তারা শুরু করেছে শারীরিক বিকাশের কথা দিয়ে, এখন 4র্থ নাম্বার হচ্ছে নান্দনিকতার বিকাশ, সৌন্দর্যবোধ রুচিবোধের বিকাশ। এবং তাদেরকে দিয়ে আপনি শ্রেণীকক্ষ সাজাতে পারেন, তাদেরকে দায়িত্ব দিবেন, এবং তাদেরকে দিয়ে একটা কমিটি করে দিলেন যে 5জন গ্রুপ করে দিলেন, যে তাদেরকে 5জন গ্রুপে দায়িত্ব দেওয়া হলো, এই গ্রুপের কাজ হচ্ছে এই জিনিসটা সাজাবে, তোমরা কীভাবে সাজাবে নিজেরা পরামর্শ করো। তারা নিজেরা মিটিংয়ে বসলো, এই 5জন ওই 5জন তারা নিজেরা মিটিংয়ে বসলো যে তাহলে আমরা কি করব। দেখেন ছোটো বাচ্চা, কিন্তু তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা ডেভেলপ হবে। আমি তো আমার রুম সাজানোর ক্ষেত্রে শুধু খামাখা ইচ্ছা করে সাজাই মাঝে মাঝে, যে আমার বাচ্চাকে আমি বলি যে দেখো এখন এখানে কি করা দরকার, এই ওয়ার্ড্রপটা এই জায়গায় আছে, এটা কি এখানে থাকবে না এটা সরানো দরকার। তো সে অনেকক্ষণ চিন্তা করে বললো যে এটা এখানে থাকলে মানে ভালো হয়, তবে ওই আলমারিটা এটা সরানো দরকার, এটা এই জায়গায় নিলে ভালো হয়। তার মানে এটা সে কিছুক্ষণ চিন্তা করার সুযোগ পেলো, চিন্তা করতে গিয়ে সে একটা পরামর্শ দিল, পরামর্শ দিতে গিয়ে বললো যে বারান্দার এই জায়গার এই ওয়ালটা এটা ভেঙে ফেললে ভালো হয়, এটা ভেঙে ফেললে তাহলে এটা আরও খোলা হয়ে যাবে। তো সব পরামর্শ আপনি রাখবেন অথবা রাখবেন না, কিন্তু এই যে চিন্তার সুযোগ তাকে দিলেন, এতে করে তার রুচিবোধের বিকাশ হবে, সৌন্দর্যবোধের বিকাশ হবে। বাচ্চাদেরকে আপনি ক্লাসরুম সাজানোর জন্য দায়িত্ব দিলেন, 5জন গ্রুপ করে বললেন তোমরাই পরামর্শ করে ঠিক করো কী করা যায়। তারা পরামর্শ করে বললো যে এইভাবে তো পারবো না, হয়তো দেখি আম্মুর সাথে বা আব্বুর সাথে পরামর্শ করতে হবে। বাসায় চলে গেলো, পরের দিন আবার মিটিং করলো, মিটিং করে তারা একটা ডিসিশন আসলো। দেখেন এই ক্ষুদ্র পরিসরে আপনি কিন্তু সেখানে একটা সাংগঠনিক বিকাশ করে দিলেন তাদের মাঝে, এবং এখান থেকে কিন্তু নেতৃত্বের বিকাশ হবে, এবং সেখান থেকে তাদের রুচিবোধের জন্ম হবে। এবং আমরা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি, আমাদের ক্যাম্পাসকে সাজানোর কথা বলি, ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলোর মধ্য দিয়ে তাদের নান্দনিকতার বিকাশ ঘটানো যায়। তারপর হচ্ছে দায়িত্ববোধের বিকাশ। এখনও কোনো শিক্ষার কোনো কথাই কিন্তু বলা হলো না, শিক্ষা তো পড়াবেনি আপনারা, কিন্তু আপনাদের কাজ কি দেখেন। 5ম নম্বর বলা হচ্ছে দায়িত্ববোধ ও কল্যাণমূলক মানসিকতার বিকাশ। এটা হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার মেন্টালিটি। সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার মেন্টালিটি, একটা বাচ্চা ঘরকোনা হবে না, হিংসুক হবে না, প্রতিহিংসা পরায়ণ হবে না, সে সহযোগিতা মানসিকতা হবে। ধরেন সাধারণত আবাসিক বাচ্চারা থাকে, এদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে যেহেতু তার খাবারটা সীমিত, এবং সে এই সীমিত খাবারটা তার ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে রাখতে হয় তাকে, এবং অনেকে এমন সময় তার মা বাবা শিখিয়ে দেয় যে কেউ যাতে না দেখে ওইটা তুমি খেয়ে ফেলবা, ঠিক আছে। তো সে একটা লুকানোর মানসিকতা শিখে, সে এবং লুকিয়ে সে খাওয়ার চেষ্টা করে তার আশেপাশের রুমমেট যারা আছে এরা যাতে কেউ না দেখে। আবার এমনও কোনো সময় হয়ে বসতে পারে যে আরেকজনের সে খিদা লাগছে, সে হয়তো চুরি করে খাওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। যেহেতু বাচ্চা যে কোনো দিকে টার্ন করতে পারে, যে কোনো দিকে টার্ন করতে পারে, এই জায়গাটায় এসে দায়িত্ববোধের বিকাশ ঘটানোর একটা বড় বিষয় আছে। ধরেন আপনাদের প্রতিষ্ঠানে যে কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে গেল, ক্লাস কেন্দ্রিক দায়িত্ব দেওয়া হলো যে আমাদের
এই স্টুডেন্ট সে অসুস্থ হয়ে গেছে, আমরা তাকে সহযোগিতা করতে চাই, প্রত্যেক ক্লাস থেকে আমরা তার সহযোগিতার জন্য আমরা টাকা উঠাবো। দায়িত্ব দেওয়া হলো 5 জনকে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে কথা বলে টাকা উঠাবা, নাম লিস্ট করবা, কে কত দিচ্ছে ওরা করবা, তাদেরকে দায়িত্ব দিলেন। কোনো শিক্ষক মনিটর করলো, কিন্তু কাজটা তারা করলো। এবং দেখা গেলো এটা করতে গিয়ে তার আশেপাশে সে নিজে তো দিয়েছে, তার বাসার পাশের কারোর থেকে হেল্প নিয়ে সেটাও নিয়ে আসছে। এতে করে সেই ছোট্ট বয়সে অ্যাট দ্য টেন্ডার এজ, সেই সময়েই তার জনকল্যাণের মানসিকতা ডেভেলপ করবে। শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু এই কথা বলে। এবং দায়িত্ববোধের প্রশ্ন, সেবার মানসিকতা, এই দায়িত্ববোধ তার নিজে, তাদেরকে হয়তো আমরা শেখাতে পারি, তার ভাই বোন আছে তাদের প্রতি তার দায়িত্ববোধ, সে যদি বড় হয় ছোটদের প্রতি তার কী দায়িত্ববোধ আছে, যদি ছোট হয় বড়দের প্রতি তার কী দায়িত্ববোধ আছে, মা বাবার প্রতি কী দায়িত্ববোধ আছে, সেটা আমাদের এখানে ধর্মীয় আলাদা আমাদের মোটিভেশন আছে বলে এটা হয়তো কোনোভাবে আসলেও এটা শিক্ষা মনোবিজ্ঞান এটা প্রেসক্রাইব করেছে যে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দায়িত্ববোধের চর্চা করা দরকার। অনেক জায়গায় যেটা করা হয়, রক্তদান কর্মসূচি, স্কাউটিং, গার্লস গাইড, আধুনিকভাবে অনেক প্র্যাকটিসের কথা আছে। আমরা তো নিজস্ব সিস্টেমে আমাদের প্র্যাকটিস আছে, সেগুলো যাতে আমরা এখানে বাড়িয়ে দিতে পারি। তারপর হচ্ছে আপনার স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট, আধ্যাত্মিকতার বিকাশ। মনোবিজ্ঞানের আমি প্রথমে বলেছি শুরু হয়েছে আত্মার বিকাশের কথা বলে, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান আত্মার কথা বলে না। এটা আধুনিক মনোবিজ্ঞানের ব্যর্থতা। আধুনিক মনোবিজ্ঞান আত্মার কথা বলে না। একটা পর্যায়ে মনের কথা বলতো, এখন মনের কথাও বলে না। একটা পর্যায়ে চেতনার কথা বলতো, এখন চেতনার কথাও বলে না। এখন আধুনিক মনোবিজ্ঞান শুধু আচরণের কথা বলে, আচরণের পরিবর্তন। আচরণ যেটা বাহ্যিক কথাবার্তা, আচার ব্যবহার, এই সব আচরণ পরিবর্তন। এবং তারা বলতে চায় যে আচরণের পরিবর্তন করলে ভিতরটা হয়তো পরিবর্তন হবে। যদিও আমরা বলি যে ভিতর পরিবর্তন করো, বাইরের পরিবর্তন হবে, যেটা আমাদের হাদিসে আসছে, ভিতর পরিবর্তন করো, বাইরে পরিবর্তন হবে। তো সেজন্য তাদের একটা প্রেসক্রিপশন আছে, সেটা আধ্যাত্মিকতার বিকাশ, স্পিরিচুয়ালি ডেভেলপড করার জন্য তাদেরকে, তাদের আত্মিক উন্নতি করার জন্য কিছু ধর্মীয় মূল্যবোধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা ধর্মের বেসড। একটা সম্মেলন হয়েছে, গোটা আমেরিকার বাংলাদেশের মতো কত গুণ, সমস্ত স্টেটগুলার সেকেন্ডারি যত প্রতিষ্ঠান আছে হাই স্কুল লেভেলের সমস্ত প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে তারা কনফারেন্স করছে। এটা আমি আগেও অনেকবার বলেছি, কনফারেন্স করেছে। কনফারেন্সে তারা বললো যে আপনাদের প্রতিষ্ঠানে কী সমস্যা, সেটা লিখিত দেন। সবাই লিখিত দিয়েছে, এত হাজার হাজার স্লিপ, সব সামারি করার পর পাওয়া গেল 5টা সমস্যা। সমস্যা কিন্তু কয়েক লক্ষ আসছে, কয়েক লক্ষ সমস্যা সামারি করার পর দেখা গেল সব সমস্যা মিল আছে। 5টা সমস্যা কি? বাচ্চারা বাসা থেকে ভালো করে পড়াশোনা করে আসে না, প্রস্তুতি নিয়ে আসে না, তারা ব্যাগগুলো গুছিয়ে আনে না, তারা নাস্তা করে আসে না, ক্লাসে এসে বমি করে, অগোছালো থাকে, মারামারি করে, ক্লাসে দুষ্টামি করে। সমস্যা হচ্ছে এরকম। এর 50 বছর পরে তাদের 80-এর দশকে আরেকটা সম্মেলন হলো। তখন সেই সম্মেলনে একই প্রশ্ন, কি সমস্যা, সমস্যা এরকম সবাই দিয়েছে, সামারি করার পরে একই রকম 5টা সমস্যা পাওয়া গেল। কি সমস্যা? সমস্যা হলো বাচ্চারা ক্লাসে অস্ত্র নিয়ে আসে, বাচ্চারা ক্লাসে মাতাল অবস্থায় থাকে, ছোট বাচ্চা কিন্তু মাতাল থাকে, অর্থাৎ ড্রিঙ্ক করে আসে, হঠাৎ করে গুলি করে বসে। শিক্ষক সতীর্থ কে গুলি খায় বলা যায় না। তারা এবং ছোট ছোট মেয়েদের মধ্যে কুমারী মাতা পাওয়া যাচ্ছে, অ্যাবর্শন পাওয়া যাচ্ছে তাদের মধ্যে, ছোট বাচ্চা। অর্থাৎ 50 বছর আগে কী সমস্যা ছিল, 50 বছরের ব্যবধানে তাদের সমস্যা ধরন পুরোপুরি চেঞ্জ। কথা বুঝছেন তো? মানে আমার কথাটা বুঝতে পারছেন? পুরো চেঞ্জ। এরপর তারা বিশাল সম্মেলন এবং সামারি হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেলের পাঠ বাড়িয়ে দাও, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বাইবেলের পাঠ বাড়িয়ে দাও। এবং অবস্থা এমন হলো, সেখানে আনুষ্ঠানিকভাবে আমেরিকাতে কোনো ইসলামের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ছিল না। কিন্তু এই ঘটনার পর ফার্স্ট ঘুরিয়ে ফিরিয়ে হলেও ইসলামের নামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠেছে। এখন অনেক বড় বড় মাদ্রাসাও সেখানে আছে। তো আধ্যাত্মিকতার বিকাশের জন্য মনোবিজ্ঞানেরও সাজেশন হলো ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় তালিম এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালাতে হবে। এটা আধুনিক মনোবিজ্ঞানের কথা, এটা আমার কথা না। লাস্ট হলো সৃজনশীলতার বিকাশের প্রশ্নে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। আমরা এখন সৃজনশীল প্রশ্ন করে তাদের সৃজনশীলতার বিকাশ কথা বলছি, কিন্তু মনোবিজ্ঞান অনেক আগে সৃজনশীলতার কথা বলেছে। এবং সেটা আমরা যে ফরম্যাটে সৃজনশীল প্রশ্ন করি, এই সৃজনশীল প্রশ্নের মধ্য দিয়ে তাদের কোনো ক্রিয়েটিভিটি বাড়ে না, কিছুটা দক্ষতা বাড়ে। কিন্তু আমরা যে কাঠামোবদ্ধ প্রশ্ন করি, এই কাঠামোবদ্ধ প্রশ্ন আসলে সৃজনশীল প্রশ্ন না, এটা কাঠামোবদ্ধ প্রশ্ন।
কারণ সৃজনশীল প্রশ্ন হবে সেরকম, এই প্রশ্নে কোনো কাঠামো ধারণাই থাকবে না, সেটা হবে সৃজনশীল। তো ওই যে গল্পটার কথা সবসময় বলি, যে এই যে শাপলা ফুলের ঘটনাটা আপনারা অনেকে হয়তো শুনছেন আমার মুখে, যে বাচ্চা সে পার্কে গেছে, তো পরীক্ষায় তার আসছে শাপলা ফুলের উপর 5টা বাক্য লেখা, সে মুখস্থ করে আসছে। একটা লাইন লেখছে, শাপলা আমাদের জাতীয় ফুল, এটা ফুটলে খুব সুন্দর দেখায়। এরপর সে ভুলে গেছে, যেটা মুখস্থ করে আসছে ভুলে গেছে। এরপর তার অভিজ্ঞতা থেকে সে লিখলো, শাপলা ফুটার আগে এটা গুটাইয়া থাকে, এটা পানিতে থাকে, এটা ফুটলে মানুষ দেখে না, মাছেরা দেখে। সে লিখছে। এখন শিক্ষক এটা পাওয়ার পরে বললো যে এটাকে কেটে দিব না নাম্বার দিব, কী করা যায়? প্রতিষ্ঠান প্রধানের সাথে তিনি আলাপ করলেন যে স্যার এটা কী করবো। বললেন যে বাচ্চাকে ডাকো, আগে তার সাথে কথা বলি। বাচ্চাকে ডাকা হলো, তুমি এটা কেন লিখছো? আমি মুখস্থ করে গিয়েছি, 2 লাইন লেখার পর ভুলে গেছি। আমি একদিন আমার বাবার সাথে পার্কে গিয়েছিলাম, সেখানে একটা শাপলা ফুল আমি দেখেছি ফুটতেছে, অর্থাৎ কলি দেখেছে সে। আমি অপেক্ষা করছিলাম এটা ফুটলে আমি দেখবো, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার বাবা আমাকে নিয়ে আসছে। কিন্তু এটা যখন রাত্রে ফুটবে তখন তো এটা মাছেরা নিশ্চয়ই দেখবে, সেজন্য আমি এটা লিখে দিয়েছি। তখন হেড স্যার বললেন যে তাকে পুরা মার্ক দাও, ফুল মার্ক দাও, কারণ এটাই ক্রিয়েটিভিটি, এটাই সৃজনশীলতা। তো সৃজনশীলতা তো আসলে সেরকম। তো আমরা যে কাঠামোবদ্ধ প্রশ্ন করি, এটা দিয়ে আসলে পুরো সৃজনশীলতা ফুটে ওঠে না। তারপরও এটা দিয়ে হয়তো চেষ্টা, কিন্তু ক্রিয়েটিভ করতে হলে আমাদেরকে মূর্ত বিমূর্ত যে কোনো জিনিস নিয়ে, এই যে আজকে আমাদের সাইফুদ্দিন ভাই বললো যে প্রচ্ছদ অ্যানালাইসিস করেন, এটা কিন্তু একটা সৃজনশীলতা বিকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই যে বললো, উনি একরকম বললেন, উনি আরেক রকম বললেন, আরেকজন আরেক রকম বললেন, এর মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো কথা উঠে আসবে। এটা হচ্ছে সৃজনশীলতার বিকাশ। একটা ছবি দিয়ে বলতে পারেন যে এটা বলো তো, এটা কী, এটার এখানে কী কী আছে, তোমার মতো তুমি বলো। সে তার মতো বলবে, বলতে বলতে সে হয়তো অন্য জগতে চলে যাবে। তো কার্টুন দেখে আসছে, কার্টুনের সাথে মিলাইয়া সে অনেক কথা বলে ফেলবে, যে কথাগুলো আপনি কোনোদিন শুনে নেই। তো যাই হোক, তো এখন শিক্ষার্থীর আচরণ অধ্যয়নে মনোবিজ্ঞানের অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আলোচনা করব না, আমি শুধু নামগুলো বলতে চাই। শিক্ষার্থীদের সাথে 1 to 1 কথা বলার মধ্য দিয়ে তার মনস্তত্ত্ব আপনি বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মানুষের জিহ্বার নিচে তার পরিচয় লুকায়িত থাকে, এবং কথা বলার পর মানুষ খুব বেশি সময় তার পরিচয় লুকায়িত রাখতে পারে না, নিজেকে লুকায়িত রাখতে পারে না। কথা যদি বলেন, তার পরিচয় অর্থাৎ তার ভিতরে কী আছে সেটা আপনি পেয়ে যাবেন। এই জন্য কথা বলতে হবে, তাদের সাক্ষাৎকার নিতে হবে, তাদের সমাজের সাথে তাদের মিশন। সমাজমিতি এটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ। এখানে 20টা বাচ্চা থাকলে 20টা অ্যান্ডের বাচ্চা আছে, এখানে 20 ব্যাকগ্রাউন্ডের, এটা একটা সমাজ। এবং সেখানে এদের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আপনি সেখান থেকে অনেক কিছু বের করে আনতে পারবেন। বীজতলার মতো, বীজতলায় যখন চাষ করা হয়, বড় বড় চাকা উঠে, ছোট চাকা উঠে, পাথর আসে, আগাছা আসে, এরপর এটাকে শুকানো হয় সূর্যের তাপে। শুকানোর পরে কৃষক এটাকে এমনভাবে পিটায়, মেশিন দিয়ে পিটাকে আর হাত দিয়ে পিটাইয়া সমস্ত আমিত্ব নষ্ট করে দেয়। সমস্ত বড় চাকা, ছোট চাকা, সব চাকাকে পাউডার বানায় ফেলে, একেবারে সব ঝুরঝুরে পাউডার, কোনো আর সব মিক্স করে ফেলে। এবং কোথাও উঁচা নিচা থাকলে এখানকার মাটি ওখানে ফেলে, ওখানকার মাটি এখানে ফেলে, সব লেভেল করে ফেলে। কোনো কি নাই, আমিত্ব নাই, তুমি আমি বড়, আমি ধনী, আমি গরিব, এ ধরনের কোনো চান্স এখানে নাই। কোনো শিক্ষার্থী এটা ধারণা করতে, এরকম কোনো চান্স এখানে দেওয়া যাবে না। তুমি জানো আমি কে, আমি কত বড়, অথবা আমার বাবা কি, এ ধরনের বিষয় এখানে চলবে না। এটা মিশাই ফেলতে হবে, সেই মোটিভেশন এখানে থাকতে হবে। এবং মিশাই ফেলার পর কি করে, এখানে যদি আগাছা থাকে, যদি পাথরের কণা থাকে, সব সরাই ফেলে। এরপরে অভিজ্ঞ কৃষক তার চোখে বলে যে এই জায়গায় সার লাগবে, অথবা মাটি দেখে সে বুঝে এখানে আর কোনো সার লাগবে না, পানি দিয়ে ডাইরেক্ট বীজতলা বানাই ফেলে। ফলে কি হয়, বীজতলার প্রত্যেকটা চারা একেবারে এই মাথা প্রত্যেকটা চারা সমান হয়। আর যদি আপনি এটা না করেন, দেখবেন যে আপনার বীজতলায় কী হবে, এখান থেকে খুব ঘন উঠছে, অনেক বড় হয়ে গেছে, ওখান দিয়ে লাল হয়ে আছে, ছোট হয়ে আছে, ওখান দিয়ে আবার আরেকটা দেখা যাচ্ছে কি আছে কি নাই সেটা বোঝা যাচ্ছে না। আপনার বীজতলা দেখলে, অভিজ্ঞ একজন কৃষক দেখলে বলে, এলা লোকটা চাষাবাদের কিছুই বোঝে না। সুতরাং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা সেরকম, এখানকার প্রোডাক্টগুলো কিন্তু সেভাবে হয়ে আসবে যদি আমরা বীজতলাটা সেভাবে তৈরি করতে পারি। এবং এই পারস্পরিক বাচ্চাদের ইন্টারাকশনের মধ্যে দিয়ে তারা নিজেরা অনেক কিছু শিখবে, এবং শিখার মধ্যে যাতে কোনো কুশিক্ষণ না আসে, গালি শিখে ফেলতে পারে। অনেক ব্যাকগ্রাউন্ডের বাচ্চারা এখানে আসে, অনেক কথা বলে, তারা অনেক ভালো কথাও শিখে, অনেক খারাপ কথাও শিখে ফেলে। সেজন্য সেটা নজর দেওয়া আমাদের সমাজমিতির অংশ। এটার মধ্যে দিয়ে আমরা তাদের আচরণ অধ্যয়ন করতে পারবো। তারপর খুব গভীর মনিটর যদি আমরা করতে পারি, কাছাকাছি যদি মনিটর করতে পারি, সেটা থেকে আমরা তাদের আচরণ আমরা পর্যবেক্ষণ করতে পারবো। আর এটা হচ্ছে হিস্ট্রি, তাদের হিস্ট্রি আপনাকে জানতে হবে।
এবং সেটা তার মা বাবার সাথে কথা বলেও তার হিস্ট্রি আপনি নিতে পারবেন। আর এখানে যদি তারা অনেক বছর পড়ে থাকে তাহলে অন্য শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেও এই বাচ্চা সম্পর্কে তারা কি জানে সে রেকর্ড আপনি নিতে পারবেন, যেই ক্লাসের আপনি শ্রেণী শিক্ষক। তো এক্ষেত্রে মনোবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই প্রথম মনোবিজ্ঞানের এই পর্যায়ে এসে তাদের বক্তব্য হচ্ছে সিলেবাসের উন্নয়ন ঘটাতে হবে। এতক্ষণে সিলেবাসের কথা আসছে। যে পাঠ্যক্রম আমরা দিচ্ছি, কারিকুলাম আমরা জাতীয় বোর্ড থেকে পেয়ে গেলাম অথবা আমাদের প্রতিষ্ঠানের কারিকুলাম পেয়ে গেছি, শিক্ষাক্রম পেয়ে গেছি। সেই শিক্ষাক্রম সব কিছু না, সেই শিক্ষাক্রমের কোন অংশ আমি পড়াবো, কতটুকু পড়াবো, কিভাবে পড়াবো, এই পূর্ণাঙ্গ পরিকল্পনার হচ্ছে সিলেবাস আর পাঠ্যক্রম। এই শিক্ষাক্রমের আলোকে পাঠ্যক্রম সাজাতে হবে। শিক্ষাক্রম বছর বছর তৈরি হয় না, শিক্ষাক্রম দীর্ঘমেয়াদী তৈরি হয়, কিন্তু পাঠ্যক্রম বা সিলেবাস বছর বছর আপনাকে রিভিউ করতে হবে এবং রিভিউ করে সেখানে আপনাকে অনেক কিছু ইন আউট করতে হবে, কোনো কিছু ঢুকাতে হবে, বাদ দিতে হবে, সেটা আপনার করতে হবে তাদের শিশু মনস্তত্ত্বের আলোকে। আর এটা যদি করতে পারি তাহলে মনোবিজ্ঞান এখানে সাকসেস হবে। এখন ঢাকার পড়া আপনি কুমিল্লায় পড়াতে পারবেন না, কুমিল্লার পড়া ঢাকাতে পড়াতে পারবেন না, মানে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বিষয় আছে যা বোর্ডগুলোতে যখন প্রশ্ন করা হয়, প্রশ্নগুলো তখন সারা দেশের বাচ্চাদেরকে সামনে রেখে তৈরি করা হয়, সারা দেশের বাচ্চাদেরকে সামনে রেখে প্রশ্ন তৈরি করা হয়, সেটা একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এই জন্য আমাদের পাঠ্যক্রম যেটা সিলেবাস বছর বছর এটা রিভিউ হতে পারে এবং কোন অংশ আমি দিব আর কোন অংশ দিব না এটা আমার প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী ঠিক করব। পাঠদান পদ্ধতি নিয়ে আমি কথা বলতে চাই না, পাঠদান পদ্ধতি সেটাও সাইকোলজির অংশ, সেটা আলাদা আলোচনা হয়েছে। তারপর পুস্তক একই সিলেবাস, কিন্তু কোন বইটা পড়াইতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বই উন্মুক্ত আছে, সুতরাং সেই জিনিসটা সিলেকশনের প্রশ্নটাও খুব জড়িত মনোবিজ্ঞানের ক্ষেত্রে। এবং সর্বত্র শিক্ষার্থীর নির্দেশনা, যেটা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বলে, যারা বিএড এমএড করছেন তারা এই সাবজেক্টটাই পাইছেন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, নির্দেশনা এবং তত্ত্বাবধান। এটা শিক্ষা মনোবিজ্ঞানের বড় একটি পাঠ। আমরা পড়া দিয়ে শেষ করে দিয়েছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সারপ্রাইজ ভিজিট করতে পারি বাচ্চাদের বাসায়। মাসে যদি আপনি 5 দিন বা 7 দিন আপনি বরাদ্দ করেন, 7 দিন আপনি একদিন যদি 3 জনের বাসায় যান, 7 দিনে 21 জনের বাসায় আপনি চলে যেতে পারবেন। সব দিন তো আপনি পারবেন না, আপনি সিলেক্ট করলেন এবং ভিজিটটা হবে সারপ্রাইজ ভিজিট, কোন সময় যাবেন তারা কেউ জানে না, এবং গিয়ে তার অবস্থাটা আপনি পর্যবেক্ষণ করে আসতে পারেন। সে আলোকে আপনি তাকে নির্দেশনা দিতে পারেন, তারা খুব খুশি হবে, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হবে, ওই শিক্ষক শিক্ষিকার প্রতি তারা দায়বোধ করবে, কৃতজ্ঞতা বোধ করবে। তো মনোবিজ্ঞান আরও কিছু জিনিসের কথা বলে, সেটা হচ্ছে মানুষ যে আচরণ করে এই আচরণের সাথে মানুষের শারীরিক গঠনের সম্পর্ক আছে, মানুষের শারীরিক গঠনের সম্পর্ক আছে। মানুষের যে স্নায়ুতন্ত্র, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে আপনার চেইন, যে নিউরো চেইন আছে, এই নিউরো চেইনটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই নিউরো চেইনের উপর এবং এখানে যে নিউরো সেলগুলো আছে, ধরেন 1 ঘন ইঞ্চির মধ্যে যে পরিমাণ সেল আছে আমার ব্রেনে, 1 ঘন ইঞ্চি সেল, একটা সেলের সাথে একটা যদি জোড়া দেওয়া যেত তাহলে পুরা পৃথিবীকে কয়েকবার পেঁচাই ফেলতে পারতেন। শুধু 1 ঘন ইঞ্চিতে এই পরিমাণ কোষ আছে। পুরা আমার ব্রেনে শুধু 3 কোটির উপর নিউরন সেল আছে। এবং এই নিউরন সেল আমরা কয়টা ব্যবহার করি? যে মানুষ সবচেয়ে বেশি নিউরন সেল ব্যবহার করে, সে যদি তার সারা জীবন পড়াশোনা করে, সারা জীবন শিক্ষা নিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এত বেশি পড়াশোনা করেছে, গবেষণা দেখা গেছে সেই লোকটাও 1 লাখ থেকে 2 লাখের বেশি ব্যবহার করে না। তার মানে 2,99,00,000 বা 98 লাখ সেলে অব্যবহৃত থেকে যায়। মানুষের মধ্যে এরকম মৌলিক যোগ্যতা আছে, স্নায়ুতন্ত্র এরকমভাবে সাজানো, আর সেই স্নায়ুটা আমার আপনার কারণে ব্রেকডাউন হতে পারে। ক্লাসে কালচারালি কেউ শক খেতে পারে, আপনি জানেন না, কিন্তু আপনার একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে খ্যাত বলে গালি দিল, অথবা এমন একটা কথা বললো যে কথা সে এত বেশি শক খাইছে, ও বাচ্চাটা বাসায় গিয়ে শুধু কান্না করতেছে। এবং এই শক খাওয়াটা তার শারীরিক, তার যে আপনার নিউরো চেইন, এটা ড্যামেজ করে দিতে পারে। আপনি এমন একটা কথা বললেন যে আপনি শিক্ষক হিসেবে, বাচ্চারা শিক্ষক শিক্ষিকাকে যে সিরিয়াসভাবে দেখে, মা বাবাকে ওইভাবে দেখে না, এবং তিনি এমন একটা কথা বলে বসলেন যে কথাটা তাকে শক করছে। এটা কালচারালি শক করতে পারে, ইমোশনালি শক করতে পারে, কোনো না কোনোভাবে শক করছে।
অথবা তার আঞ্চলিক একটা কথা বলে তাকে একটা বললেন, যে ওই এলাকার মানুষ হিসেবে তাকে একটা, সেটা অনেকটা স্ল্যাং কথা। এবং এই কালচারালি শক খেয়ে তার ব্রেন ড্যামেজ করতে পারে, হ্যাং করতে পারে, স্লো হয়ে যেতে পারে, এবং অনেক স্লো হয়ে যেতে পারে সে। এই স্লোটা কীভাবে আপনার সে সামলাবে, এটা খুব কঠিন একটা কাজ, এবং এটা সামলানো হয়তো 2-3 বছর সময় লেগে যেতে পারে। আপনারা জানেন ব্রেন স্ট্রোকের রুগীরা কোনো ওষুধও যদি না দেন, পড়ে থাকে, আর কয়েক বছর যদি এভাবে থাকে, ট্রিটমেন্ট ছাড়াও থাকে, রিকভারি হয়। নিউরো সিস্টেমটা এমন, রিকভারি হয়, কিন্তু অনেক সময় লাগে। সেই সময়টা বাচ্চার ক্ষেত্রে অনেক বেশি তারা আঘাত পেয়ে যেতে পারে, এবং কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায়, কোনো সেল যদি ড্যামেজ হয়ে যায় আর ব্রেক করে, এই ব্রেকের কারণে গবেষণা এরকম আছে, কোনো বাচ্চা পঙ্গু হয়ে গেছে। মানে ব্রেকটা এমন জায়গায় হয়েছে, ব্রেন থেকে সিগন্যালটা পাওয়া যাচ্ছে না, ব্রেক হয়ে গেছে কোনো এক জায়গায়, হঠাৎ করে সে হিট খাইছে, শক খাইছে, কারণ এই শকটা খায় ইলেকট্রিকের মাধ্যমে। এবং আমার এটা মনোবিজ্ঞান কিন্তু এটা আলোচনা করে, আপনার বডিতে যে পরিমাণ বিদ্যুৎ আছে, একটা 100 ওয়াটের বাল্বকে 5 মিনিট জ্বালানো যাবে, এই পরিমাণ বিদ্যুৎ আপনার শরীরে আছে। এবং সেই বিদ্যুৎ আমার ফুসফুস চালায়, আমার হার্ট পাম্প করে, আমার চোখের আলো ঠিক রাখে, এবং সব জায়গায় যে কাজ ফাংশনগুলো চলে বিদ্যুতের মাধ্যমে, সে বিদ্যুতে বডি প্রডিউস করে, এবং কখনোই এটা বেশি হয় না, কম হয় না। কিন্তু এখানে যখন শক খায় বিদ্যুতে, এই বিদ্যুৎ শক খাওয়ার কারণে আপনার টোটাল নিউরো চেইনে ব্রেক করতে পারে, যে কারেন্টে কাট আউট যেরকম চলে যায়, কোনো এক জায়গায় যদি ব্রেক হয়, তাহলে এই বাচ্চা অনেক ক্ষেত্রে অনেক কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। এবং সেটা অনেক সময় যেটা বেশি হয় সেটা হচ্ছে স্লো হয়ে যায় বাচ্চারা, সেটা আপনার কারণে হতে পারে। এই বিষয়টা আমরা বিশেষ করে স্নায়বিক বিষয়টা আমরা মাথায় রাখতে চাই। মানুষের মন এবং মস্তিষ্ক নিয়ে মনোবিজ্ঞানের কথা আছে, বংশগতি নিয়ে কথা আছে, মানুষের উত্তরাধিকার সূত্রে সে অনেক কিছু পেয়ে যেতে পারে। এটাকে আমি ঠিক করতে হবে। উত্তরাধিকার সূত্রে অনেক ভালো গুণ সে পাইতে পারে, অনেক খারাপ গুণও সে উত্তরাধিকার সূত্রে পাইতে পারে। সে ভালো এবং খারাপ গুণের মাঝে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ডিএনএ এবং আরএনএ যে কোডগুলো বহন করে, এই কোডগুলো বহন করার কারণে সে অনেক কিছু উত্তরাধিকার সূত্রে সে বহন করে। হয়তো তার 5 পুরুষ আগের একটা গুণ সে পেয়ে গেছে, 5 পুরুষ আগের একটা গুণ সে পেয়ে গেছে, সেই গুণের জন্য বা খারাপ গুণ সে পেয়ে গেছে, এটার জন্য সে কোনোভাবে হয়তো দায়ী ছিল না, কিন্তু তার বংশগতিতে এটা কোনো নাভাবে আসছে, এবং যেটা আসছে ওটার উত্তেজনার কারণে সে একটা খারাপ কাজ করছে, এবং এটা তার বংশগতিতে ছিল। কিন্তু পরিবেশের কারণে এটা আবার লুপ্ত হয়ে যায়। পরিবেশ যদি ভালো পায়, এটা লুপ্ত হয়ে যায়, এটা আর বিকাশ হয় না। যেহেতু বিকাশের প্রশ্ন আমাদের হাতে, সুতরাং কোনটা বিকাশ হবে আর কোনটা বিকাশ হবে না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। তো এখানে বিকাশ প্রক্রিয়ায় কিছু বক্তব্য আছে। শারীরিক স্নায়বিক বিকাশ, বিশেষ করে বয়সন্ধিকালীন বিকাশ, বয়সন্ধিকালীন বিকাশের ছেলে এবং মেয়েদের যে বিকাশের ধারাটা, মনোবিজ্ঞান এটা নিয়ে প্রচুর কথা বলেছে। বয়সন্ধিকালীন সময়ে ছেলেদের এবং মেয়েদের শারীরিক বিশাল পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন অনেকে নিতে পারে না, অনেকে ভাবে এটা কি আমার হচ্ছে শুধু, আর কারো হয়েছে এরকম। আবার কেউ লজ্জায় কিছু বলছে না, বলে নাই সে, এই না বলাটা একটা সমস্যা। আবার সে নিজের মধ্যে নিজে পুষছে যে এটা কি আমার অসুস্থতা, এটা কি আর কারো হয়েছে, আর কারো মনে হয়নি, আমি তো অনেক বড় রোগাক্রান্ত, কিন্তু সে আর কাউকে বলছেও না। এই বয়সন্ধিকালীন সময়টা অনেক সমস্যা, এবং এই সময়টাতে বাচ্চাদের যেটা আপনার উত্তেজনামূলক যৌন আবেগ তৈরি হয় ফার্স্ট টাইম, এবং এই টাইমে তারা ভুল করে, এবং এই টাইমে ছেলে এবং মেয়ে প্রেমে পড়ে বয়সন্ধিকালীন সময়টাতে, এবং ভুল করে, এবং এই ভুলগুলো মারাত্মকভাবে সমাজকে এটার আপনার গ্লানি টানতে হয়। এই বিষয়গুলো শিক্ষক শিক্ষিকারা যদি ভালোভাবে মনিটর করেন, তাহলে তাদের এই সময়ের আবেগিক বিকাশ, বয়সন্ধিকালীন বিকাশটা মোটামুটি ঠিক হয়। মনোবিজ্ঞানের আরেকটা টপিক হলো নৈতিকতার বিকাশ, মোরালিটির বিকাশ, সামাজিকতার বিকাশ। এই প্রশ্নেও তারা তালিম তরবিয়তের কথা বলেন, ধর্মীয় তালিমের কথা বলেন, পাশাপাশি পরিবেশের চর্চার কথা বলেন, যেটা তারা দীর্ঘদিন দেখে আসে। একটা বাচ্চা যদি দেখে যে তার বাবা তার দাদার খেদমত করছে, তার দাদুর খেদমত করছে, সে বাচ্চার মধ্যে জন্ম হয় যে আমি আমার বাবা মার খেদমত করতে হবে তাদেরকে। আর সে যদি দেখে যে তার দাদা দাদুকে ওভাবে পাত্তা দিচ্ছে না, তার মধ্যেও কিন্তু সেটা জন্ম হবে একসময় নিজের অজান্তে, সেও তার মা বাবাকে ওভাবে পাত্তা দিবে না। তো আবার বাচ্চাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধিতা আসে। সেই শারীরিক প্রতিবন্ধিতা অনেকভাবে হতে পারে, কোনোটা বোঝা যাবে, কোনোটা বোঝা যাবে না। সেটা যে আমি প্রথমে বলেছি, শারীরিক যে রিফ্লেকশান, নড়াচড়া, শরীরচর্চার সময় বোঝা যেতে পারে, ক্লাসের রুমে দৌড়াদৌড়ির সময় বোঝা যেতে পারে তার মধ্যে শারীরিক প্রতিবন্ধিতা আছে অথবা নাই, এটা নজর রাখা। তারপর দৃষ্টি প্রতিবন্ধিতা, কোনো বাচ্চার মধ্যে আছে, মা বাবা ধরতেই পারে নাই, কিন্তু ব্যাক বেঞ্চে সে বসছে, আপনি খাতা মনিটর করতে গিয়ে দেখলেন যে সে কিছুই লেখে নাই, যেটা লিখছে ভুল লিখছে, আপনি বললেন যে তোমার কী ব্যাপার, তুমি কি দেখছো না,
সে এতদিন বলে নাই, সে বললো যে না আমি তো ওরভাবে দেখি না, অথবা মা বাবাকেও বলে নাই, আপনাকেও বলে নাই। কিন্তু আপনি এটা নজর রাখতে হবে। তাহলে আপনি মা বাবাকে বলবেন যে তার চোখে সমস্যা আছে, ডাক্তার দেখান। সেটা চোখের সমস্যা হতে পারে, মেন্টালি সে রিটার্ডেড, ব্যাকওয়ার্ড হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধিতা কিছুটা হলে থাকতে পারে। যে সমস্ত বুদ্ধির ক্ষেত্রে বলা হয় যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু বুদ্ধি আছে, এবং যেটা একদম 100% পাগল বলা হচ্ছে, পাগল হয়ে গেছে, এই শব্দটা শিক্ষা গবেষণায় পাগল নামে কোনো শব্দ নেই, এবং এই শব্দটা আমরা কোনো শিক্ষক শিক্ষিকা ব্যবহার করব না। যে সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী আছে এবং বুদ্ধাঙ্ক যেটা হিসাব করা হয় যে আইকিউ, বিনে সাইমন স্কেল বলা হয়, এটা ফরাসি একজন ভদ্রলোক মনোবিজ্ঞানী, তিনি ফরাসি ভাষায় এটা চালু করেছেন, পরবর্তীতে পৃথিবীর অন্য ভাষায় গিয়েছে। মানুষের বয়স অনুযায়ী কিছু প্রশ্ন তৈরি করেছেন তিনি। এই প্রশ্নের যারা পুরা উত্তর দিতে পারবে, 8 বছর বাচ্চার জন্য 8 বছরের উপযোগী প্রশ্ন তৈরি করলেন, পুরা উত্তর যদি সে পায়, তার মানসিক বয়স হচ্ছে 8, তার শারীরিক বয়স হচ্ছে 8, 8কে 8 দিয়ে ভাগ হবে, গুণ হবে 100, তখন আইকিউ বের হবে 100। আইকিউ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড হচ্ছে 100 যার আইকিউ আছে তার আইকিউ সে হচ্ছে গড অ্যাভারেজ। আর যার আইকিউ 100-র উপরে, 110 থেকে 140, এটা হচ্ছে ট্যালেন্টেড বাচ্চা, গিফটেড বাচ্চা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দান আছে তার উপরে। যাদের আইকিউ 110 থেকে 140-এর উপরে, এই বাচ্চারা ডিস্টার্বিং হয়, মেধাবীও হয়, আবার ক্লাসরুমে খুব ডিস্টার্বিং হয়। সুতরাং এদেরকে হ্যান্ডেল করার অবস্থা আপনার থাকতে হবে। আবার যাদের আইকিউ 100-র নিচে, এরা গড়ের চেয়ে একটু পিছনে, বলা হয় গড় হচ্ছে প্রায় 80%-এর কাছাকাছি, আর 70% যদি বলা হয়, 14%-এর মতো এরা হচ্ছে অতিরিক্ত মেধাবী, আর 14% হচ্ছে এরা গড়ের নিচে। এদের আইকিউ 70 থেকে 100-র ভিতরে। আর যাদের আইকিউ 70-এর নিচে, এরা হচ্ছে প্রতিবন্ধী। কিন্তু 50 থেকে 70 যদি হয়, এদের প্রতিবন্ধিতা রিজনেবল, এদেরকে ট্রেনিং দিলে শিক্ষা দেওয়া যায় এদেরকে। আর 30 থেকে 50 এদেরকে ট্রেনিং দেওয়া যায়, মৌলিক কিছু জীবনযাপন পদ্ধতি এরা শিখতে পারে, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা করা, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, এর দূরই তারা করতে পারে। আর যাদের আইকিউ তারও নিচে, 30-এর নিচে, এদেরকে আসলে কিছুই করা যায় না। তো সুতরাং বাচ্চাদের প্রতিবন্ধিতা আছে কিনা, বুদ্ধি প্রতিবন্ধিতা আছে কিনা, এটা দেখতে হবে। বাচ্চার মাঝে ব্যক্তিত্ব কীরকম, পার্সোনালিটি কী অবস্থায় আছে, এটা দেখার বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের থার্ড পার্ট। আমি 2টা পার্ট আলোচনা করলাম। থার্ড পার্ট হচ্ছে পার্সোনালিটি। প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা একজন মানুষ, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা একজন মানুষ। একজনের সাথে একজন আপনি কোনোভাবেই কম্পেয়ার করতে পারেন না। বলতে পারেন ও 100 সে এরকম ভালো, ও এত এরকম কেন হলো, এরকম কোনোভাবেই বলা যাবে না। প্রত্যেকেই আলাদা আলাদা সত্তা, এবং প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনি সব মিলিয়ে মার্কিং করবেন, কেউ লেখায় ভালো, কেউ পড়ায় ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ গণিতে ভালো, ইংরেজিতে ভালো, অথবা কেউ পড়ালেখা অত ভালো না, কিন্তু অপরাপর কাজকর্মে দেখা যাচ্ছে লিডারশিপ কোয়ালিটি অনেক ভালো। সব মিলাইয়ে আপনাকে নাম্বার করতে হবে যে হ্যাঁ এর পার্সোনালিটি অবস্থায় আছে, সব মিলাইয়ে আপনাকে গ্রেডিং করতে হবে। তো পার্সোনালিটি বাচ্চাদের মধ্যে ডেভেলপ করা, যদি কারো মধ্যে ব্যক্তিত্বহীনতা থাকে, বাচ্চাদের মধ্যে লজ্জাহীন কেউ থাকে, সেই জিনিসটার নজর দেওয়ার দায়িত্ব আমাদের। ব্যক্তিত্ব পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে, সেদিকে আমরা যাব না। তো তারপর হচ্ছে ধরেন এখানে মনোবিজ্ঞানের অনেকগুলো টপিক আছে, সেই টপিকগুলো কিছু কিছু বিষয় এখানে আমি আলোচনা করেছি। তো আমাদের সময় যেহেতু শেষ, আমি শুধু কয়েকটা বিষয়ে আমাদের নামগুলো উচ্চারণ করতে চাই। সেটা হচ্ছে প্রতিবন্ধিতা থাকুক না থাকুক, প্রত্যেক বাচ্চার মধ্যে গাছেরও কিছু গাছ অথবা অন্য প্রাণী, তাদের মধ্যেও আপনার বুদ্ধিমত্তা কিছু না কিছু আছে। সুতরাং কাউকেই অবহেলা করে দূরে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে এরপরে যে টপিকটা, সেটা হচ্ছে ট্রান্সফার অফ নলেজ, ট্রান্সফার অফ লার্নিং, শিখন এবং জ্ঞানের সঞ্চালন, স্থানান্তর। আমি প্রথমেই বলেছি যে এটা একটা হচ্ছে আমাদের একাডেমিক সিলেবাসের সাথে সম্পৃক্ত। ক্লাস 2-তে পড়ার পর ক্লাস 3-তে এসে প্রথমে যদি সে ক্লাস 2-এর আলোকে 3-র পার্ট ধরতে না পারে, তো বুঝতে হবে শিখন স্থানান্তর হয়নি। ক্লাস 5-এ পড়ে 6-এ যাওয়ার পরে 6-এর কোনো পার্টই সে ধরতে পারতেছে না, 5-এর সাথে কোনোটাই সে ট্র্যাক মিলাতে পারছে না, তাহলে বুঝতে হবে যে শিখনের স্থানান্তর হয়নি। ক্লাস 10 পাস করে ইন্টারমিডিয়েটে গেলে ইন্টারমিডিয়েটে খেয়ে হারাই ফেলতেছে, কারণ ক্লাস 10-এর সাথে ইন্টারমিডিয়েটে কোনোটাই সে মিলাইতে পারছে না। এরকম হলে তো বুঝতে হবে শিখনের ট্রান্সফার হচ্ছে না,
সঞ্চালন হচ্ছে না। এই জন্য যিনি যে বিষয়ে পাঠদান করবেন, আমি যদি ক্লাস 3 বাংলা পড়াই তাহলে আমাকে ক্লাস 2 এবং ক্লাস 4 বাংলা সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আমি ক্লাস সেখানে নাও নিই তাহলে অবশ্যই আমাকে ক্লাস 4 এবং ক্লাস 2 বাংলা পড়তে হবে। তাহলে আমার দ্বারা এমনভাবে স্থানান্তর হবে, এই বাচ্চা যখন ক্লাস 3 থেকে 4 যাবে সে ধারাবাহিকতা ধরে ফেলতে পারবে, কারণ 4 নলেজ আমার ছিল এবং পাঠদানের সময় সেটা আমি মাথায় রেখেছি, সেই হিসাবে করেছি। তারপর হচ্ছে কিছু বিশেষ শিশু আমাদের মাঝে থাকবে, যেগুলোর কথা আগেই বলেছি, যাদের বিশেষ প্রয়োজন আসে। আজকালকার প্রচুর স্পেশাল স্কুল আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে। কিন্তু আমার এখানে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো বাচ্চা থাকে তাহলে তার কোন জায়গায় বিশেষ চাহিদা আসে, সেটা কি সে বুদ্ধি বা মানসিক দিক থেকে পিছনে আছে, না দৃষ্টির দিক থেকে পিছনে আছে, নাকি কানের দিক থেকে শোনার দিক থেকে পিছনে আছে, না অন্য কোন দিক থেকে কথা বলার দিক থেকে পিছনে, কোন দিক থেকে পিছনে আছে, সেই জিনিসটা কতজন বাচ্চা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে 1 দিন অথবা 2 সপ্তাহে 1 দিন হলেও সেই ক্লাসটা আমাকে নিতে হবে, যাতে করে তারা পিছিয়ে পড়া বাচ্চারা ওদের সাথে তাল মিলাতে পারে। এবং সেটা এগুলো শিক্ষা গবেষণার বা শিক্ষা মনোবিজ্ঞানের সাজেশনগুলোই বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে একজন শিক্ষা মনোবিজ্ঞানী হয়ে পাঠদান করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।